তো প্রথমে আমাদের একটা ফোল্ডার খুলতে হবে, ঠিক আছে? আমরা একটু কথা কম বলি। তো আমরা যে কোনো একটা ফোল্ডারের নাম নিব। তো আমরা গতদিন জ্যাঙ্গো দিছি, আজকে প্রজেক্ট দিলাম, শুধু পিআরও যে দিলাম, কোনো সমস্যা না, আপনারা আপনাদের মতো করে নাম দিবেন। এখানে যাওয়ার পরে ক্লিক করে সিএমডি দিব, তারপর এন্টার দিলে আমাকে একটা ব্ল্যাক কনসোল দিবে। এই ব্ল্যাক কনসোলটাকে আমরা বলি কি কমান্ড প্রম্পট, ঠিক আছে? এখানে আসার পরে আমরা কি করব, পাইথন লিখব, পাইথন, এরপরে লিখব -m, এটা মানে হচ্ছে মডিউল। মডিউলের কোন মডিউল? ভিইএনভি মানে ভার্চুয়াল এনভায়রনমেন্ট। এরপরে ভার্চুয়াল এনভায়রনমেন্টের একটা নাম দিব। তো আমরা ভি দিলাম, আপনি যে কোনো নাম দিতে পারেন, ঠিক আছে? তো এটা দেখেন আমার সাথে সাথে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে, ঠিক আছে? এই ফোল্ডারের ভিতরে যদি ঢুকি তাহলে দেখবেন স্ক্রিপ্টস নামে একটা ফোল্ডার আছে, এটার ভিতরে অ্যাক্টিভেট নামে একটা ফোল্ডার হবে, মানে এখনও তৈরির কাজ চলতেছে। চলে আসছে অ্যাক্টিভেট, ঠিক আছে? তা আমাদেরকে কি করতে হবে, এই অ্যাক্টিভেট পর্যন্ত আমাকে অ্যাক্টিভেট করতে হবে। সেটার জন্য শর্টকাট একটা কমান্ড আছে, সেটা হচ্ছে আমাদের যে ফোল্ডারের নাম সেটা দিব, এরপরে একটা ব্যাকস্ল্যাশ, এরপরে স্ক্রিপ্টস, এরপরে অ্যাক্টিভেট, ঠিক আছে? এন্টার দিলে আমার ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভেট হয়ে যাবে। অ্যাক্টিভেট হওয়ার সাইন হচ্ছে বাম পাশে ওই ফোল্ডারের নামটা আসবে। ওকে, এখন আমার কাজ হচ্ছে এই ভার্চুয়াল এনভায়রনমেন্টটা যেহেতু অ্যাক্টিভ, তার মানে কি এর ভিতরে আমি যে কোনো কাজ করতে পারবো। এখন আমি কি করব, আমার জ্যাঙ্গোটাকে ইনস্টল করব। তো জ্যাঙ্গো ইনস্টল করার কমান্ড হচ্ছে পিপ ইনস্টল, বানানগুলো ঠিক রাখবেন, জ্যাঙ্গো, ঠিক আছে? তো অটোমেটিক্যালি সে তার যত প্যাকেজ আছে সবগুলো সে ইনস্টল করে নেবে, ঠিক আছে? তো জ্যাঙ্গো ইনস্টল হয়ে গেলে তারপরের কাজ হচ্ছে কি, জ্যাঙ্গোর মাধ্যমে আমরা একটা কি করব, একটা ফোল্ডার বানাবো, যে প্রজেক্ট ফোল্ডার, তাই না? তাহলে একটা প্রজেক্ট স্টার্ট করব। তো সেটার কমান্ড হচ্ছে কি, জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট, তারপরে কি করব, একটা প্রজেক্টের নাম। তো আমি পি দিলাম, আপনারা যে কোনো কিছু দিতে পারেন, ঠিক আছে? আমি শর্টকাট নাম বেশি পছন্দ করি। এখন আমার যেহেতু প্রজেক্ট বানানো হয়ে গেছে, দেখেন উপরে একটা প্রজেক্ট বানানো হয়ে গেছে, ঠিক আছে? তো এখন আমরা কি করব, এই প্রজেক্টের ভিতরে ঢুকবো, তাহলে লিখবো সিডি পি, ঠিক আছে? সিডি দিলে মানে কি চেঞ্জ ডিরেক্টরি, সামনের দিকে আগাবে। তাহলে পি এর ভিতরে আমরা ঢুকতেছি। তো পি এর ভিতরে ঢুকছি, এটার প্রমাণ কি, এই যে দেখেন প্রজেক্টের পরে কিন্তু পি চলে আসছে, ঠিক আছে? এখন আমরা কি করব, প্রজেক্টটাকে রান করে দেখব যে আসলে আমাদের ইনস্টলেশন ঠিক আছে কিনা। তাহলে এটার জন্য কি করতে হবে, পাইথন manage.py রান সার্ভার, ঠিক আছে? এগুলো সবার জন্যই কমন, এগুলোতে ব্রেনে চিন্তা করার কিছু নাই, কয়েকটা কমান্ড আপনাদের মনে রাখতে হবে, ঠিক আছে? তো এইটা আমরা এই যে লিঙ্কটা যেটা আসলো এটাকে কপি করে আমরা যদি কি করি, এখানে পেস্ট করি, তাহলে কি হবে, সে আমাকে দেখাবে দি ইনস্টল ওয়ার্ক সাকসেসফুলি, কংগ্রাচুলেশন, ঠিক আছে? তো যতবার রান করবেন ততবারই দেখবেন যে আপনাকে এই ঠিকানাটাই দিচ্ছে, লাস্টে 8000 পোর্ট, বুঝতে পারছি? তো এটাকে বলা হয় পোর্ট। পোর্ট মানে হচ্ছে গেটওয়ে, ঠিক আছে? যে আপনি এই পোর্ট দিয়েই কি করবেন, ইনফরমেশন নেবেন এবং ইনফরমেশন যাবে, ঠিক আছে? যেমন এই দরজা দিয়ে আপনি ঢুকবেন, এই দরজা দিয়ে বের হবেন, ঠিক আছে? এটাকে আমরা গেটওয়ে বা পোর্ট বলি। তা আমরা চাইলে এই পোর্টটাকে চেঞ্জও করতে পারি, তো এখানেই দেখাই দেয়। তো আমরা এই ভার্চুয়াল মানে আমরা যে সার্ভারটাকে রান করছি, সার্ভার থেকে বের হওয়ার ওয়ে আছে না, সে ওয়েটা আমরা দেখাই দিই, ঠিক আছে? সে ওয়েটা কীভাবে, কন্ট্রোল সি দিলে আপনি বের হয়ে যাবেন এবং কমান্ডের জন্য আপনার কাছে লাফাবে, ঠিক আছে? এখন আমরা কি করব, পোর্ট চেঞ্জ করে রান সার্ভার দিয়ে দেখব যে কিভাবে পোর্ট চেঞ্জ করে সার্ভার রান করা যায়, ঠিক আছে? তো এরপরে স্পেস দিবেন, রান সার্ভারের পরে কি দিবেন, স্পেস। তারপরে আপনি যে পোর্টে রান করাইতে চান অবশ্যই ওটা 3 ডিজিটের হইতে হবে, মানে 4 ডিজিটের হইতে হবে, ঠিক আছে? তো ধরেন আমার 8000 আছে, আমি 7000 বা 9000-এ রান করব, তাহলে লিখবো 9000, ঠিক আছে? তাহলে দেখবেন আপনাকে 9000 পোর্টে রান করে দিচ্ছে, দেখেন এখন 9000 পোর্ট দিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন? তাহলে এইভাবে আমরা চাইলে দুইটা প্রজেক্ট একসাথে রান করতে পারি। তো ডিফল্টে যদি থাকে তাহলে দুই প্রজেক্ট একসাথে রান হলে কি কোনটা দেখাবে আর কোনটা দেখাবে না, তাই না? কনফ্লিক্ট হবে না? তো চাইলে আপনারা কি করতে পারেন, পোর্টটা চেঞ্জ করে দেখাতে পারেন, ক্লিয়ার? তা আমরা যদি এখন এরকম করে ওই পোর্টটা রান করি তাও দেখাবেন, ওইটাই দেখতে আসছে, ঠিক আছে? তাহলে পোর্ট চেঞ্জ করাও আমরা শিখে গেলাম যে কীভাবে পোর্ট চেঞ্জ করতে হয়, ঠিক আছে? ওকে, তো এখন আমরা কি করব, আমরা আমাদের যে কোডটা আছে সেটাকে ওপেন করব। তাহলে কন্ট্রোল সি দিয়ে আগে বের হই,
বের হওয়ার পরে আমরা যেহেতু ভিএস কোডে চলতেছি, তো আমরা চাইলে ম্যানুয়ালি ভিএস কোড থেকে ওটাকে ইম্পোর্ট করতে পারি, আবার এখান থেকেও শর্টকাটে করতে পারি। শর্টকাট ওয়েটা হচ্ছে কর ডট, ঠিক আছে? তো আপনার প্রজেক্টটা ওপেন হয়ে যাবে। আর যদি ম্যানুয়ালি করতে চান তাহলে কি করবেন, তাহলে এই যে এখানে আসবেন, ভিএস কোড লিখবেন, এই যে ভিএস কোড আছে, ভিএস কোড ওপেন করবেন, ঠিক আছে? ওপেন করার পরে এই যে ফাইল আছে, ফাইলে যাবেন, তারপরে কি করবেন, ওপেন ফোল্ডার, ঠিক আছে? ওপেন ফোল্ডারে গিয়ে কি করবেন, যেখানে আপনার প্রজেক্ট আছে, আমার কোথায় আছে, ডেস্কটপে। ডেস্কটপে যাওয়ার পরে কোথায়, পিআরওজে, তাই না? কই পিআরওজে, এই যে তো এটাকে সিলেক্ট ফোল্ডারে করলে সেটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা এত কষ্ট করার দরকার আছে, যেখানে কোড ডট লিখলেই চলে আসে। ক্লিয়ার? ওকে। তো আমাদের দেখেন কোডটা ওপেন হয়ে গেছে। আমরা এখন পর্যন্ত যে কমান্ড দিয়ে ফাইলগুলো রেডি করছি সেটা হচ্ছে এগুলো, ঠিক আছে? তো তার মধ্যে সেটিংস ডট পিওয়াই হচ্ছে যত আপনার প্রজেক্টে যত সেটিংস আছে সব কিছু এখানে হবে, ঠিক আছে? আজকে দেখবো এটার কাজটা একটু দেখবো। আর ইউআরএলস ডট পায়ে হচ্ছে কি আসবে, যত ধরনের ম্যাপিং আছে মানে পাথ আছে সবগুলো এখানে আসবে, ঠিক আছে? তো আমরা যদি নতুন কোনো কিছু দেখাতে চাই, এইচটিটিপি রেসপন্স বা এই টাইপের কোনো কিছু, তাহলে আমরা কি করব, এখানে আগে আপনাকে ইম্পোর্ট করতে হবে এইচটিটিপি রেসপন্সকে। তাহলে কি করব, ফ্রম জ্যাঙ্গো ডট কি শর্টকাটস ইম্পোর্ট এইচটিটিপি রেসপন্স, তাই না? ওকে, এরপরে আমরা একটা ফাংশন বানাবো। তো ফাংশন অবশ্যই মাথায় রাখবেন যে ফাংশনটা কি হবে, কোনো স্পেস যেন না আসে, স্পেস আসলে ইন্ডেন্টেশন ইরর আসে। আমরা পাইথনে সবসময় স্পেসটা খুব সাবধানে হ্যান্ডেল করব, কারণ একটা স্পেস আসলে সে আপনাকে ইরর দিবে, ঠিক আছে? সব সময় লেগে কাজ করতে হবে, ঠিক আছে? তো আমরা যখন পাইথনটা করব তখন বুঝতে পারবেন আরও সুন্দরভাবে। তা এখন আমরা কি করব, একটা ফাংশন বানাবো। ফাংশন বানানোর নিয়ম হচ্ছে ডেফ কথাটা লিখতে হবে, একটা স্পেস দিব, একটা নাম দিব। তো আমরা স্টুডেন্ট দিয়েই করি, যে কোনো নাম দিতে পারেন আপনি, ঠিক আছে? এরপরে মাঝখানে দিতে হবে রিকোয়েস্ট, ঠিক আছে? এরপরে দেখেন সে কিন্তু অটো ইন্ডেন্টেশন করে দিছে। তো ডেফের ভিতরে আপনাকে কাজ করতে হবে, এর জন্য মিনিমাম 2টা স্পেস ভিতরে দিয়ে কাজ করতে হবে। তারপরে রিটার্ন দিব, ঠিক আছে? রিটার্নের পরে আপনাকে কী করতে হবে, যেহেতু রেসপন্স দেবো তাহলে এইচটিটিপি রেসপন্সকে নিয়ে আসবো। তারপরে ডাবল কোটেশনের ভিতরে যেটা আমি দেখাতে চাই, যে কথাটা, সেটা আমি এখানে লিখব। তো বলবো হাই স্টুডেন্টস, ঠিক আছে? আপনারা যে কোনো কিছু লিখতে পারেন, অবশ্যই ডাবল কোটেশনের ভিতরে, কারণ এটা একটা স্ট্রিং, ঠিক আছে? এখন এই যে স্টুডেন্টের ভিতরে যে এইচটিটিপি রেসপন্স হিসেবে হাই স্টুডেন্ট আসবে, এটা আমি কোন পাথে দেখাতে চাই সে পাথটা এখানে রেডি করতে হবে। তা আমরা জানি এই পাথের মতো আরেকটা পাথ যদি বানাতে হয় তাহলে শর্টকাট নিয়ম কি, অল্টার শিফট আর অ্যারো, ঠিক আছে? তো অল্টার শিফট আর আপার অ্যারো যদি বা লোয়ার অ্যারো যদি করেন তাহলে এটা অটো কপি হয়ে যাবে। এরপরে এই জায়গাটাকে মধ্যখানে যে জায়গাটা আছে এটা স্পেস দেওয়া যাবে না, ঠিক আছে? মাঝখানে কোনো স্পেস থাকবে না, ঠিক আছে? আর এইটুকু কেটে দিবেন। দেওয়ার পরে কী লিখবেন, এই যে আপনার এখানে যে নামটা আছে সেই নামটা এখানে কপি করে বসায় দেবেন, ঠিক আছে? দিলাম। এখন এইটার ভিতরে যেহেতু কিছু নাই, তার মানে কি, এটা হচ্ছে মেইন ইউআরএল, ঠিক আছে? তাহলে আপনার মেইন ইউআরএলে হিট করলে আপনাকে হাই স্টুডেন্ট দেখাবে। তাহলে আমরা দেখি এটা কাজ করে কিনা। মেইন ইউআরএলে আসি। আচ্ছা, আমাদের সার্ভার রান নাই, যার কারণে আমাদেরকে দেখাইতেছে না, ঠিক আছে? তো এটা খেয়াল রাখবেন। তাহলে আমরা রান সার্ভারটা করে দেই, আমরা ডিফল্টেই দিলাম, ঠিক আছে? হাই স্টুডেন্ট আসছে, ওকে। তা এখন আমরা করব কি, আলাদা একটা পাথ বানাবো, যে মেইন ইউআরএলে না আসে সে কি করবে, ইস2 কথাটা লিখলে যেন আসে। তাহলে এখন যদি মেইন ইউআরএলে আমি হিট করি, এখন যদি রিলোড দেই, সে কিছুই দেখাবে না, বলতেছে পেজ নট ফাউন্ড। কারণ কি, আমি এখন ইউআরএল চেঞ্জ করে দিছি। এখন আমাকে মেইন ইউআরএলের পরে কি লিখতে হবে, ইস2 স্ল্যাশ দিয়ে ইস2 লিখতে হবে, যেটা আমি ইউআরএলে দিছি সেটাই লিখতে হবে, ঠিক আছে? তাহলে দেখেন আসছে। তাহলে আমরা পাথ চেঞ্জ করাও জানি, ক্লিয়ার? এরপরে আমরা এখন কি করব, আমরা এগুলো গতদিন অলরেডি শিখছি, ঠিক আছে? আজকে আমরা নতুন জিনিসে যাব, সেটা হচ্ছে, এটা তো আমরা করলাম ইউআরএলের ভিতরে।
এখন আমাদের ফাংশন তো আর একটা দুটো হবে না, একটা প্রজেক্টে অনেকগুলো ফাংশন হবে, তাই না? তাহলে আমাদের কি করা দরকার, এখানে হিজিবিজি করার দরকার আছে। তাহলে এটাকে আমরা আলাদা একটা ফাইলে তৈরি করব। তো ভিউজ নামে আমরা আদর্শ একটা ফাইল আছে যেটাতে আমরা কি করি, সবসময় লজিক নিয়ে কাজ করি। তাহলে এই যে এপি আর এপি, একটা পি হচ্ছে প্রজেক্টের পি, আর একটা পি হচ্ছে প্রজেক্টের ভিতরে একটা অ্যাপ তৈরি হয়েছে অটো, ঠিক আছে, ডিফল্ট। তো ওইটাতে ক্লিক করব, করার পরে হয় এই ফাইলে অথবা রাইট ক্লিক দিয়ে নিউ ফাইল, ঠিক আছে। এরপর লিখবো ভিউজ, VIEWS.py, অথবা আপনি এখানে যে নামটা দিচ্ছেন সেটাই, ঠিক আছে। বাট ভিউজটা হচ্ছে স্ট্যান্ডার্ড, ঠিক আছে, এটা দেখলে সবাই চিনবে, ঠিক আছে। ওকে, তো তাহলে আমরা কি করব, এখান থেকে সবগুলা কপি করে নিয়ে যাও, ওখানে রেখে দেবো। এখানে যা যা করছি এখানে রেখে দিলাম। তার মানে কি, এটা আলাদা একটা ফাইল, ওটা আলাদা একটা ফাইল। তাহলে এই ফাইলের জিনিস কি করব, ইউআরএলে যেয়ে শো করতে হবে। তাহলে এই যে স্টুডেন্ট কথাটা, সে কি জানে স্টুডেন্ট নামে একটা আমি ভিউজের ভিতরে রাখছি, তাহলে ওকে পরিচয় করাতে হবে। তো পরিচয় করানোর নিয়ম কি, আমাকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে। তাহলে ভিউজ থেকে স্টুডেন্টকে ইম্পোর্ট করব। তাহলে কি লিখবো, ফ্রম, কোথায় থেকে, আমার যে পি আছে এটার ভিতরে ভিউজ আছে, তাই না? তাহলে লিখবো p.views, ঠিক আছে। তারপর করব কি, ইম্পোর্ট। তাহলে ভিউজের ভিতরে কাকে ইম্পোর্ট করব, এই স্টুডেন্টকে। তাহলে এটাকে কপি করব, করার পরে কি করব, ভিউজের এখানে দিয়ে দেবো। বুঝতে পারছি? তাহলে এই স্টুডেন্ট আর এই স্টুডেন্ট ম্যাপিং করবে। তাহলে কিভাবে কাজটা করবে, ওইখানে ইউআরএলে স্টুডেন্টে হিট করবে, তাহলে এইখানে আসবে স্টুডেন্টটা, ঠিক আছে। ইউআরএলে হিট করলো, এখানে আসলো, আসার পরে সে বলবে স্টুডেন্টে কোথায় যাব আমি, তখন বলবে যে তোমার লাইনে যেহেতু স্টুডেন্ট আছে এর কাছে যাও। তো বলতেছে একে আমি কোথায় পাবো, তখন বলতেছে এই যে তোমার এখানে ইয়া করা আছে, পরিচয় করানো আছে যে এই ফাইল থেকে আসছে। তো স্টুডেন্ট কোন ফাইল থেকে আসছে, ভিউজ থেকে, এবং কোন প্রজেক্ট থেকে, পি প্রজেক্ট থেকে, মানে পি অ্যাপ থেকে, ঠিক আছে। তাহলে পি এর কাছে যাবে, ভিউজের কাছে যাবে, যাওয়ার পরে স্টুডেন্টকে খুঁজবে। তাহলে স্টুডেন্টের কাছে গেল, যাওয়ার পরে বলতেছে HTTP রেসপন্স হিসেবে হাই স্টুডেন্ট পাঠাও। তাহলে কি করবে, সে হাই স্টুডেন্ট পাঠাই দিল। তখন আমরা এখানে কি করতে পারবো, এখনও দেখেন আমি রিলোড দিয়ে হাই স্টুডেন্ট পাচ্ছি। এখন মনে হইতেছে আগেরটাই তো মনে হয় আছে, তাহলে আমরা এখানে চেঞ্জ করি, হাই স্টুডেন্ট হাউ আর ইউ। যদি এটা চেঞ্জ হয় তাহলে না বুঝবো যে ওখানে চেঞ্জ হয়েছে, তাই না? তাহলে দেখি আসছে, তার মানে কি অন্য একটা ফাইলে নিয়ে গিয়ে সুন্দর করে গুছায় রাখতে পারবেন, তাই না? তাহলে লজিক যতগুলো আছে সব একটা ফাইলে, views.py, আর যতগুলো পাথ আছে সবগুলো কোথায় রাখবো, urls.py। তাহলে কাজটা কি গুছানো হলো না? তাহলে আপনার বদলে অন্য কেউ যদি এই প্রজেক্টে হাত দেয়, তাহলে সে সুন্দরভাবে গুছায় পাবে না যে কোথায় কোন কাজটা আছে। কিন্তু এক ফাইলের ভিতরে যদি সব থাকে, তাহলে একবার উপরে যাইতে হবে, একবার নিচে আসতে হবে, জিনিসটা ঝামেলা, তাই না? এই জন্য ফ্রেমওয়ার্কটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, ঠিক আছে। ক্লিয়ার সবাই এখন পর্যন্ত? এখন কথা হচ্ছে যে আপনি চাইলে এখানে HTML এর কাজগুলোও করতে পারেন, বাট এখানে কি সব কাজ করতে পারবো? তাহলে আমার কি লাগবে, HTML ফাইল লাগবে। তাহলে HTML ফাইলের জন্য আমাকে কি করতে হবে, HTML ফাইল রাখার জন্য আমাকে টেমপ্লেট লাগবে, ঠিক আছে। তাহলে আমি চলে যাব আমার যে পি আছে এই পি এর ভিতরে, দেখেন manage.py, তারপর dbsqlite3 যেখানে আছে ওইখানে আমি একটা ফোল্ডার বানাবো, ফোল্ডারের নাম দেবো টেমপ্লেট। আপনি যে কোনো নাম দিতে পারেন, বাট এটা স্ট্যান্ডার্ড, ঠিক আছে। তো টেমপ্লেট কথাটা দেওয়ার পরে আপনি এটার ভিতরে কি করবেন, দেখেন এখানে টেমপ্লেট চলে আসছে। HTML যত ফাইল আছে সব থাকবে টেমপ্লেটের ভিতরে, ক্লিয়ার? বুঝতে পারছি? তাহলে এখানে নিউ ফাইল যাব, যাওয়ার পরে বলবো index.html, ঠিক আছে। তাহলে আমি এখন HTML এর যত কোড index.html এ চলে আসবে। এখন আপনাদেরকে তো ধরে ধরে HTML CSS করাতে পারবো না, তাহলে আমাদের কি করতে হবে, বুটস্ট্র্যাপ থেকে অলরেডি বানানো যেগুলো আছে ওখান থেকে আমি নিয়ে আসতেছি। তাহলে আপনারা বুটস্ট্র্যাপকে ফলো করবেন, আর যারা ডিজাইন জানেন তাদের জন্য তো ওয়েলকাম। এখানে যাব বুটস্ট্র্যাপে, ডক্সে যাব, 2 নাম্বার যেটা আমার ইয়ে আছে এখানে ক্লিক করব, কপি হয়ে গেল, এখানে এসে পেস্ট করে দেব, ঠিক আছে। তাহলে দেখবেন বুটস্ট্র্যাপের যে CDN লিঙ্ক এখানে করা আছে, স্ক্রিপ্টসের লিঙ্কও এখানে কি করা আছে, লিঙ্ক করা আছে, ঠিক আছে। এখন আমরা কি করব, এই যে হ্যালো ওয়ার্ল্ড, হাই স্টুডেন্ট, এখন এই HTML ফাইলটাকে সামনে দেখাবো, ঠিক আছে। তো এখন যদি আমি রিলোড দিই, আমার কাছে কি আসবে, আসতেছে, আসে না। তো এটার জন্য আমাকে কিছু কাজ করা লাগবে, সেটা কি,
আমাকে এই ভিউজের ভিতরে এখন এইচটিটিপি রেসপন্স দিয়ে আর কাজ হবে না, আমাকে কি করতে হবে, রেন্ডার ছাড়া আমরা এইচটিএমএল ফাইলকে রেন্ড করতে পারি না, ঠিক আছে। তাহলে এইখানে আরেকটা জিনিস আনতে হবে কমা দিয়ে, সেটা কি, রেন্ডার, ঠিক আছে, বুঝতে পারছি। এখন আমরা কি করব, এইচটিটিপি রেসপন্সের জায়গায় রেন্ডার দিব। তাহলে রেসপন্স যদি দেয় শুধুমাত্র কয়েকটা কথা বা কোনো টাইপে, তাহলে কি দিব, এইচটিটিপি রেসপন্স। আর যদি আমাদের কোনো টেমপ্লেট শেয়ার করতে চাই তাহলে কি দিব, রেন্ডার, ঠিক আছে। তাহলে রেন্ডারের মধ্যে তিনটা জিনিস থাকে, তার মধ্যে আমরা দুইটা জিনিস নিয়ে এখন কাজ করতেছি। প্রথমে দিব রিকোয়েস্ট, এক কথায় এখানে যেটা দিব সেটা এখানে দিব। হ্যাঁ বলেন। আমরা রেন্ডার দিব তখনই যখন হচ্ছে এইচটিএমএল ফাইলকে আমরা শো করব। আর যদি আমরা কোনো রেসপন্স মানে কোনো কথা বা কোনো একটা ইঙ্গিত দিতে চাই বা এই ফাইলটা নট ফাউন্ড এই টাইপের কোনো কিছু, তখন আমরা এইচটিটিপি রেসপন্স দেব, ঠিক আছে। তাহলে ফাংশনের যে প্যারামিটারটা আছে রিকোয়েস্ট, এটা কি ফিক্স না চেঞ্জ করা যাবে? হ্যাঁ চেঞ্জ করা যাবে। আপনি রিকোয়েস্টের জায়গায় আর দেন তাহলে এখানেও আর দিতে হবে, এটা একটা ভ্যারিয়েবল, ঠিক আছে। আপনি এখানে যদি আমি দেখেন, আচ্ছা আগে রিকোয়েস্ট দিয়ে করে দেখাই, এরপরে রিকোয়েস্ট চেঞ্জ করে দেখাচ্ছি। এটা একটা প্যারামিটার, ঠিক আছে। এই প্যারামিটারটা আপনি যেটা দিবেন উপরে সেটা নিচে দিতে হবে। এরপরে আমরা ডাবল কোটেশনের ভিতরে আমরা যে ফাইলটাকে রেন্ডার করতে চাই এইচটিএমএল ফাইল, সেটাকে এখানে লিখতে হবে। যেমন আমরা index.html দিছি, তাহলে index.html কে দিয়ে দিলাম, ঠিক আছে। এখনও এটা হবে না, সে বলবে টেমপ্লেট ডাজ নট এক্সিস্ট। কারণ কি, কারণ হচ্ছে এই যে টেমপ্লেটটা আমরা নিছি, টেমপ্লেট ফোল্ডারটা, এই ফোল্ডারটা সে চিনেই না। আমাদের যে প্রজেক্ট, সে এই টেমপ্লেট ফোল্ডারটা সম্পর্কে জানে না, তাকে জানাইতে হবে। এটা জানানো যাবে কোথায়, সেটিংসে। তা আমরা সেটিংসে যাব, সেটিংসে গিয়ে এখানে এই যে টেমপ্লেটস আছে, এইখানে ডিরেক্টরি আছে, এখানে ডিরেক্টরিটা পরিচয় করাই দিব। তো এখানে ডাবল কোটেশন দিব, দিয়ে আমাদের যে ফোল্ডারের নাম কি আছে, টেমপ্লেটস, চাইলে এটাকে এডিট করে রিনেম করে কপি করে এখানে বসাই দিতে পারে, ঠিক আছে, বুঝতে পারছি। এটা যখন দিলেন তখন সে কি জেনে গেল যে টেমপ্লেট নামে আমার কি আছে, একটা ফোল্ডার আছে যার ভিতরে এইচটিএমএল ফাইল আছে। এখন যদি আমি বলি, এখন তো সে এক্সিস্ট আছে কিনা সেটা সে জানে না, এখন সে ডাইরেক্ট রেজাল্টটা দিয়ে দিল, ক্লিয়ার। তাহলে কি হচ্ছে, সেটিংস কীভাবে ইউজ করতে হয় সেটা বুঝতে পারছি। আচ্ছা, তো তাহলে আমরা কি করলাম, এইচটিএমএল ফাইল কীভাবে রেন্ডার করতে হয় সেটা দেখলাম, ঠিক আছে। এখন আমি যদি চাই এইচটিএমএল ফাইলের ভিতরে কোনো জিনিস আমি ডায়নামিক্যালি কোনো কিছু দেখাবো, ডায়নামিক বলতে কি বোঝায়, নিজে নিজে চেঞ্জ হবে, সিচুয়েশন অনুযায়ী চেঞ্জ হবে, তাই না, রিকোয়ারমেন্ট অনুযায়ী চেঞ্জ হবে। আর স্ট্যাটিক কোনটা, আপনি যতই গুদান ওটাই থাকবে, তাই না। তা আপাতত স্ট্যাটিক ওয়েতে দেখাই, ওটাই ডায়নামিক ওয়েতে কাজ করবে। তো আমরা যদি ডাটা সামনে শো করতে চাই, ধরেন আমরা ডিকশনারি করছি, আচ্ছা আচ্ছা পাইথনের ডিকশনারি আছে, তো এটা দুই ওয়েতে আমরা এখানে করতে পারি। তো ধরেন যে কোনো একটা ভ্যারিয়েবল নিয়ে সমান দিলাম, এর ভিতরে ফার্স্ট ব্র্যাকেট দিব। আচ্ছা এটা আপনাদের জন্য কঠিন হয়ে যাবে, এটা থাক, আমি আগে পাইথন পড়াই তারপর এটা করাচ্ছি, ঠিক আছে। এখানে আপনার সেমভাবেই করে। তো index.htmlটাকে আমরা কি রেন্ডার করাতে পারবো। এখন index.htmlকে তো রেন্ডার করলেন, সিএসএসটাকে কীভাবে করবেন, এখানে তো শুধু ইন্ডেক্স মানে এইচটিএমএল ফাইলই থাকে, তাই না। তাহলে আপনাকে তো কী করতে হবে, সিএসএস ফাইলটাকেও সামনে দেখাতে হবে। তাই এটার জন্য আপনাকে কী করতে হবে, স্ট্যাটিক নামে একটা ফোল্ডার বানাতে হবে, সেম ওয়েতে যেভাবে আপনি টেমপ্লেটে বানাইছেন ওইভাবে, ঠিক আছে। তাই এখানে টেমপ্লেট বানাইছেন, আবার আর একটা ফোল্ডার বানাবো, সেটার নাম কি দিব, স্ট্যাটিক, ঠিক আছে। তো স্ট্যাটিক ফোল্ডার বানালাম, এখন দেখবেন ফ্রন্ট এন্ডে স্ট্যাটিক ফোল্ডার চলে আসছে। আপনি চাইলে এখান থেকেও বানাইতে পারেন, ঠিক আছে। বাট আমি ওখান থেকে দেখালাম যেন কোনো রকমের ভুল না হয়। অনেকে ফোল্ডারের বাইরে গিয়ে করে, মানে manage.py যেখানে আছে ওখানে না করে অন্য জায়গায় করে, যার কারণে সেটাকে খুঁজে পাওয়া যায় না। আরেকটা কথা সেটা হচ্ছে, এই যে যে ফোল্ডারে আমরা আসি এটার নাম হচ্ছে রুট ফোল্ডার, এটার নাম কি, রুট ফোল্ডার। এখান থেকে আমাদের সব কিছু পরিচালনা হয়, ঠিক আছে। তো রুট ফোল্ডারকে পরিচয় করানো হয় স্ল্যাশ দিয়ে, ফরওয়ার্ড স্ল্যাশ, ঠিক আছে। ফরওয়ার্ড স্ল্যাশ মানেই হচ্ছে রুট থেকে আসতেছে, ক্লিয়ার। তো আমরা এখন কি করব, স্ট্যাটিকের ভিতরে আমরা style.css নামে একটা ফাইল বানাবো, ঠিক আছে, বানাইছি। তো style.css বানাইলাম,
এখন এটা কি করব, লিঙ্ক করতে হবে না? তো আমরা লিঙ্ক যে করব তার আগে, হ্যাঁ, লিঙ্ক করতে গেলে কিভাবে লিঙ্ক করা যায়, সেম ভাবে না এটা? তাহলে আমরা এটাকে কপি করতে তো জানি, তাই না? তাহলে এখান থেকে এই ঠিকানাটা খালি বাদ দিই, ডাবল কোটেশনের ভিতরে যা আছে, ঠিক আছে? তো ডাবল কোটেশনের ভিতরে আমাদের লিঙ্কটা করায় দিতে হবে। তো লিঙ্ক করার ওয়ে কি? লিঙ্ক করার ওয়ে হচ্ছে, আমার কোন ফাইলের ভিতরে স্টাইল ডট সিএসএস আছে? স্ট্যাটিক। স্ট্যাটিক কোথায় আছে? রুট ফোল্ডারে। তাহলে আমাকে বলতে হবে আগে রুট ফোল্ডার। রুট ফোল্ডার আমরা কীভাবে পরিচয় করাই? এভাবে, তাই না? এরপরে আমরা কি বলবো? স্ট্যাটিক, ঠিক আছে? এরপরে স্ল্যাশ দিয়ে বলবো কি? স্টাইল ডট সিএসএস, ঠিক আছে না? এখন স্টাইল ডট সিএসএসকে আমরা কি করলাম? অ্যাড করে ফেললাম। এখন আমি যে স্টাইল দিব, স্টাইল দেওয়ার জন্য আমাকে কি করতে হবে? আমাকে স্টাইল দেওয়ার জন্য আগে তো আমাকে পয়েন্ট বের করতে হবে, তাই না? ট্যাগে আমাকে ক্লাস দিতে হবে, না আইডি দিতে হবে। তো আমরা ক্লাস দিই, ঠিক আছে? ক্লাস দিলাম, কি দেবো? ধরো এক্স দিলাম, ঠিক আছে? অথবা অন্য কিছু দেই, এটা কি এইচ ট্যাগ, এইচ দিলাম, ঠিক আছে? তাহলে স্টাইলে গিয়ে কি করতে হবে? আমরা কি জানি যে ডট দিয়ে ক্লাসকে ধরা হয়, ঠিক আছে? আর হ্যাশ দিয়ে আইডিকে। তাহলে ডট কি দিব? এইচ, এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিব। এরপরে কি বলবো? কালার চেঞ্জ করবো ধরেন। তাহলে কালার কি দিব? রেড দিয়ে দে, ব্রাউন দিব, আচ্ছা রেড দে, ঠিক আছে? এখন আমরা যদি যাই, আসলে কি চেঞ্জ হবে? কেন চেঞ্জ হবে না জানেন? এই যে স্ট্যাটিক ফাইলটাকে নিয়ে আসছি, ফোল্ডারটাকে, এটাও তো আমার পরিচয় করানো হয় না, ঠিক আছে? তাহলে এটাকেও পরিচয় করাতে হবে। তো শর্টকাট একটা ওয়ে আছে, আপনি স্ট্যাটিক ফাইল ইন জ্যাঙ্গো এটা লিখে যদি সার্চ দেন, তাহলে আপনাকে জ্যাঙ্গো ডকুমেন্টেশনে নিয়ে যাবে। যাওয়ার পরে একটু নিচে যদি স্ক্রল করেন, তাহলে এই যে এখানে যে লেখাটা আছে, এটা জাস্ট কপি করে ওখানে বসাবে, ঠিক আছে? এটাকে কপি করলেন, করার পরে কোথায় যাবেন? সেটিংস ডট পাইতে যাওয়ার পরে নিচের দিকে একটু এই যে স্ট্যাটিক আছে, স্ট্যাটিকের আগে পরে যে কোনো জায়গায় আপনি দিয়ে দিলেন। নিচের যে লাইনটা আছে এটা দেওয়ার দরকার নেই, কারণ এই নামে আমাদের কোনো ফোল্ডার নাই। এখন আপনার যদি স্ট্যাটিক যে নামটা আছে, সেই নামটাকে আরেকটু রিনেম করে কপি করবেন, কপি করে এখানে বসাবেন, ঠিক আছে? বুঝতে পারছি? ক্লিয়ার? মানে এই যে নামটা স্ট্যাটিক, এই নামটা এখানে দিতে হবে, ঠিক আছে? তাহলে এখন আমার প্রজেক্ট বুঝে গেল যে স্ট্যাটিক নামে কোনো একটা ফোল্ডার আছে, যেখানে কি হবে? স্ট্যাটিক ফাইলগুলো থাকবে। স্ট্যাটিক ফাইল মানে কি? যেগুলো নড়েও না, চড়েও না, তাই না? তাহলে আমি এখন দেখি আমার এখন চেঞ্জ হয় কিনা। তাই এখন রিলোড দিব, চেঞ্জ হচ্ছে না তো। কেন চেঞ্জ হচ্ছে না? ও, এটা মনে হয় উপরে দেওয়া লাগবে। ও, কাটে দিয়ে লিঙ্ক লিখলে চলে আসে। আমি এটা খেয়ালই করি, ঠিক আছে? আসছে? তো তাহলে আমরা এভাবে আমাদের কি স্টাইলটাকেও অ্যাড করে ফেলতে পারি, ঠিক আছে? এমনকি জাভাস্ক্রিপ্ট কোনো কিছু যদি আমরা লিঙ্ক করতে চাই, স্ট্যাটিকের ভিতরে রেখে দেবো, ঠিক আছে? একদিনে মনে হয় বেশি হয়ে যাচ্ছে। হয়ে গেল।